Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Friends, welcome to Anthropology Channel. আজকে এই ভিডিওয়ে আলোচনা করব অ্যানথ্রোপোলজির যে সমস্ত প্রশ্ন WBCS এর বিভিন্ন ইয়ারে এসেছে সেই প্রশ্নের উত্তর এবং সেগুলো কিন্তু সবই ইয়ারওয়াইজ। প্রত্যেক বছর যে ধরনের প্রশ্ন হয়েছে সেই ইয়ারওয়াইজ আমরা সেই প্রশ্নের অ্যানালিসিস করব। অ্যানথ্রোপোলজি WBCS কোশ্চেন অ্যানালিসিস এবং ইয়ার ও টপিক ওয়াইজ এর আগেও এ বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আমি যে বিষয়গুলো করব আলোচনা সেটা মূলত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেবাসের যে অংশে রয়েছে সেখান থেকে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যানালিসিস আমি করব। প্রথমেই দেখে নিই, explain how the environmental factors affect the human growth rate. What is the catch-up or compensatory growth? এটা 2004-এর প্রশ্ন। তখন 100 মার্কসের পরীক্ষা ছিল এবং প্রত্যেকটা পেপারে তখন 5টা প্রশ্নের উত্তর লিখতে হতো। প্রত্যেকটা ইকুয়াল মার্কস 20 মার্কসের প্রশ্ন থাকতো। তা এই প্রশ্নটিও কিন্তু সেই 20 মার্কসের প্রশ্ন। প্রথমে যেটা জানতে চাওয়া হয়েছে যে হিউম্যান গ্রোথ রেট, তার উপর এনভায়রনমেন্টাল এফেক্ট কি। আমরা জানি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, বিশেষ করে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে বিভিন্ন প্রভাব রয়েছে, সেটা জেনেটিক্যাল হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে। এখানে জেনেটিক্যালটা উল্লেখ করতে হবে না, এখানে পরিষ্কার করে বলেই দেওয়া আছে প্রশ্নে এনভায়রনমেন্টাল এফেক্ট। সুতরাং সেই এনভায়রনমেন্টাল এফেক্ট বলতে পরিবেশের প্রভাব আলোচনা করতে হবে। পরিবেশ এখানে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে যে বাহ্যিক পরিবেশ, যে উষ্ণতা, বৃষ্টি, ঠান্ডা, গরম, এগুলোর প্রভাব। আবার সোশিও ইকোনমিক কন্ডিশন, কোথায় বসবাস করছে, গ্রামে না শহরে, ইকোনমিক কন্ডিশন পরিবারের, এগুলো কিন্তু গ্রোথের ক্ষেত্রে গ্রোথে ভীষণ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য এখানে সেই এনভায়রনমেন্টাল এফেক্টটাই আলোচনা করতে হবে। আর ক্যাচ আপ আর কম্পেনসেটরি গ্রোথ, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। এটা হচ্ছে অনেক সময় আমরা যে লো বার্থ ওয়েট বেবি দেখি, সেই লো বার্থ ওয়েট অনেক সময় কিন্তু সবসময় যে বাচ্চাদের সেই বেবিটার সমস্যার জন্য হচ্ছে তা কিন্তু নয়। অনেক সময় মায়ের শারীরিক কন্ডিশনের উপরও কিন্তু বাচ্চাকে অনেক সময় টাইমের আগে বের করে নেওয়া হতে পারে বা হয়, প্রয়োজন পড়ে। তখন কিন্তু বাচ্চাটার ফুল যে গ্রোথ ম্যাচুরিটি আসেনি, ফলে তার যে বার্থ ওয়েট সেটা কিন্তু অনেক কম। কিন্তু এই বার্থ ওয়েট যদি কম হয়ও বাচ্চাটি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু পরবর্তীতে, অর্থাৎ জন্মের পরবর্তী সময়ে গ্রোথ রেটটা একটু বেশি থাকে। এর ডেফিসিয়েন্সি হচ্ছে ওই সময়ে, ওই দিন যারা জন্মগ্রহণ করেছে
সেই বাচ্চাদের তুলনায় তার জন্ম ওজন যেটা সেটা অনেক কম, সেটা ঠিকই, কিন্তু তার শারীরিক সুস্থতার কোনো অসুবিধা নেই। ফলে সে কিন্তু ওই যে গ্রোথ রেট, জন্ম পরবর্তী সময়ে যে গ্রোথ রেট, সেই রেটটা কিন্তু অর্থাৎ কিনা খুব দ্রুত গতিতে যে বৃদ্ধি, সেটা কিন্তু তার ক্ষেত্রেও ঘটবে। ফলে সে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই দেখা যাবে যে অন্য বাচ্চাদের তুলনায় সে কিন্তু তার যে ডেফিসিয়েন্সি ছিল, তার যে ঘাটতি ছিল জন্মের সময় ওজনের, সেটা কিন্তু সে পূরণ করে ফেলেছে। এই যে বিষয়টা, এটাই হলো ক্যাচ আপ অর কম্পেনসেটরি গ্রোথ, এটাই গুছিয়ে লিখতে হবে। এরপর আমরা দেখব যে হোয়াট ইজ মিন বাই অ্যাডোলেসেন্ট গ্রোথ। অ্যাডোলেসেন্ট গ্রোথটা মানে কি? অ্যাডোলেসেন্ট গ্রোথ কোনটাকে বলা হয়? কৈশোর বৃদ্ধি, পিউবার্টির পরে, ওই সময় থেকে শুরু হয়, যে পিউবার্টির পরে যেটা 14 থেকে 18, এই যে সময়টা মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 16 থেকে 18, এই যে বয়সটা, এই সময় যে গ্রোথটা হচ্ছে, সেই গ্রোথ বলতে কি বুঝি সেটাকেই অ্যাডোলেসেন্স গ্রোথ বলা হয়। এখানে আমরা জানি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো এই সময় ডেভেলপ করতে থাকে, এই বিষয়গুলো বলতে হবে। তারপরে আমরা দেখছি যে bring out the characteristic features of adolescent growth in human male and female। এই মেল এবং ফিমেলদের ওই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যে ছেলে হয়ে ওঠা, মেয়ে হয়ে ওঠা, যে সিমটমগুলো, যে লক্ষণগুলো, বৈশিষ্ট্যগুলো পিউবার্টির সময় থেকে ধরা দিল, দেখতে পাওয়া গেল, সেটাই ফুল ফ্লেজেড ফর্মে আমরা দেখতে পাই ওই পিউবার্টির পরে 14 থেকে 18 মেয়েদের মধ্যে, 16 থেকে 18 ছেলেদের মধ্যে। এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। এটা এসেছিল 2007-এ, এখানেও কিন্তু 20 নাম্বারের প্রশ্ন। এটা, এগুলো সবই কিন্তু 20 নাম্বারের প্রশ্ন তখন থাকতো। এরপর আমরা দেখব ডিফাইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ সুইটেবল এক্সাম্পল। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, ঠিক আছে, সেই বিষয়টা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। অনেক সময় কিন্তু আমরা দেখব প্রশ্ন আসছে গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কম্পারিজন, ডিফারেন্স ইত্যাদি প্রশ্ন হয়েছে। এখানে ডিফাইন গ্রোথ, গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, সেটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এনিউমারেট ডিফারেন্ট মেথোডোলজিস ফর গ্রোথ স্টাডিজ, এটাও কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিলেবাসের অংশ। মেথডস অফ গ্রোথ বা মেথোডোলজি অফ গ্রোথ স্টাডিজ, এখানে গ্রোথ স্টাডির বিভিন্ন মেথড আছে। লঙ্গিটিউডিনাল গ্রোথ স্টাডি মেথড, ক্রস সেকশনাল গ্রোথ স্টাডি মেথড, এই বিষয়গুলো এখানে লিখতে হবে। ইন্টারমিডিয়েটও একটা আছে, এই মেথডগুলো এখানে লিখতে হবে। Briefly discuss the different factors affecting growth with suitable examples। ওই আমরা প্রথম যে প্রশ্নটা দেখলাম 2004-এ এসেছিল, সেই প্রশ্নের মতোই এখানেও কিন্তু এনভায়রনমেন্টাল এফেক্ট, কোন কোন এনভায়রনমেন্টাল এফেক্ট গ্রোথকে এফেক্ট করে, প্রভাবিত করে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। পরবর্তীতে আমরা দেখি give an account of different methodologies of growth studies। 2009-এর পরে আবার আমরা 2010-এও দেখছি মেথোডোলজি, গ্রোথ মেথোডোলজি এসেছে, সেইগুলোই লিখতে হবে। ব্রিং আউট দেয়ার মেরিটস অ্যান্ড মেরিট, যেটা কিন্তু 9-এর প্রশ্নে ছিল না, মেরিট ডিমেরিটের কথা উল্লেখ করেনি, কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা মেথডের ক্ষেত্রেই কিন্তু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা কিন্তু উল্লেখ করতেই হয়, চাক বা না চাক প্রশ্ন, ঠিক আছে। এখানে সেটা উল্লেখ করেছে যে মেরিট ডিমেরিট, সেটা তাহলে লিখতে হবে যে লঙ্গিটিউডিনাল গ্রোথ স্টাডি মেথডে কি মেরিট আছে, কি ডিমেরিট আছে, ক্রস সেকশনাল গ্রোথ স্টাডি মেথডে কি মেরিট আছে, ডিমেরিট আছে, এগুলো সব পরিষ্কার করে উল্লেখ করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে ডিফাইন গ্রোথ
Name the different stages of human growth with distinct characters of each stage. এখানে প্রথমে একটা পার্টে ডিফাইন্ড গ্রোথ কি সেটা বলতে হবে, তারপরে যে হিউম্যান গ্রোথ, যে গ্রোথের যে বিভিন্ন যে পর্যায় রয়েছে সেগুলো পর্যায়গুলো উল্লেখ করতে হবে। যেমন প্রিন্যাটাল গ্রোথ, পোস্টন্যাটাল গ্রোথ। প্রিন্যাটাল গ্রোথের যে ভাগগুলো রয়েছে, যেমন আমরা সেই ফার্টিলাইজেশন থেকে এর শুরু হয়, সেই সময় থেকে যে তাহলে আমাদের সে এমব্রায়ো, ফিটাস, ঠিক আছে, এই স্টেজগুলো আমাদের লিখতে হবে। তারপরে পোস্টন্যাটালে আমরা ইনফ্যান্ট, তারপরে চাইল্ডহুড, পিউবার্টাল স্টেজ, তারপরে পিউবার্টাল এবং চাইল্ডের মাঝখানে একটা স্টেজ আছে যেটাকে জুভেনাইল বলা হয়, তারপরে পিউবার্টাল স্টেজ, তারপরে অ্যাডোলসেন্ট স্টেজ, তারপর ম্যাচিউরিটি, তারপরে সেনেসিস। এইভাবে পোস্ট যে বা যেটা জন্মের পরবর্তী সময় যেটা হচ্ছে যে স্টেজগুলো প্রিন্যাটাল, পোস্টন্যাটাল, দুটো ভাগ আছে, সেগুলো প্রত্যেকটা স্টেজের নাম আলাদা উল্লেখ করতে হবে এবং প্রত্যেকটা স্টেজের কি বৈশিষ্ট্যগুলো হয়, ঠিক আছে, সেগুলো। যেমন এমব্রায়ো এবং ফিটাস দুটো কিন্তু এক নয়। আমরা বাংলায় দুটো আলাদা কোনো শব্দ নেই, ভ্রূণ কথাটাই ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু বায়োলজিক্যালি কিন্তু এমব্রায়ো এবং ফিটাসের একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব যে নেম অ্যান্ড এক্সপ্লেইন দ্য ডিফাইন্ড ফ্যাক্টরস রেসপন্সিবল ফর হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা কিন্তু 2015 প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্রিকুয়েন্ট একটা সময়ের মধ্যে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো দেখছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই জন্যই আলোচনার বিষয় নিয়ে এসেছি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে মাঝে মাঝেই প্রশ্ন থাকে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে যে কোন কোন বছরে কিভাবে এসছে এবং একটা ফ্রিকুয়েন্টলি এবং পরপরও আসে, কারণ কোশ্চেন রিপিট হয়, এটা আমাদের জানা আছে। 40% কোশ্চেন রিপিট হবে, সুতরাং এগুলো মনে রাখতে হবে। এবং আগামী দিনে যে প্রশ্ন হতে পারে, 2014 পর থেকে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। মানে চিরকালই WBCS এ কনসেপচুয়াল কোশ্চেন চিরকালই হয়, এটা কিন্তু ফার্স্ট লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে অ্যানথ্রোপোলজির যে প্রশ্ন হয় সেটা কিন্তু এখানে হয় না, সেখানে হয় না, এখানে কনসেপচুয়াল কোশ্চেন হয়, বরাবরই কোশ্চেন হয়। এবং 14 পর থেকে কিন্তু ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেখানে কিন্তু আরো কনসেপচুয়াল এবং আগামী দিনে এটা আরো হবে। সুতরাং যে শুধু নোট পড়লাম, নোট জোগাড় করে নোট পড়লাম, তা দিয়ে কিন্তু WBCS এর বৈতরণী পার করা যাবে বলে আমার মনে হয় না। সুতরাং এ ব্যাপারে অত্যন্ত যে সজাগ থাকতে হবে যে অ্যানথ্রোপোলজিতে কি ধরনের প্রশ্ন আসবে, এবং এই ব্যাপারে সঠিক ধারণা যদি যার না থাকে তিনি কিন্তু গাইডেন্স দিতে পারেন অসম্ভব। যিনি অ্যানথ্রোপোলজি পড়েননি কোনো কালে, নোট জোগাড় করেই তিনি যদি গাইডেন্স দেন, সেটা কতটা ফলপ্রসূ হবে এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং ক্যান্ডিডেটদের বলবো এই বিষয়টা ভালো করে জানতে। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার সাকসেস নির্ভর করছে কিন্তু এই বিষয়গুলোর উপর। যিনি গাইডেন্স করবেন তিনি যদি সঠিক বিষয়টায় ধারণাই না থাকে, সঠিকভাবে তিনি ধারণা নোট দেখে সেটা ডিকটেট করে গেলাম আর নোট তুমি পেয়ে গেলে আর তোমার সাফল্য এসে গেল, ব্যাপারটা বোধহয় অত সহজ নয়। যাই হোক, যে এখানেও কিন্তু আমরা আগে যেটা আলোচনা বলেছি যে এনভায়রনমেন্টাল এফেক্ট গুলো, যে যে পরিবেশের যে সমস্ত বিষয়গুলো আছে, কোন কোন বিষয় কিভাবে এফেক্ট করে, সেই বিষয়গুলো কিন্তু এটা মনে রাখতে হবে। দুটো ডিফারেন্ট দেশ, একটা ঠান্ডার দেশ, গরমের দেশ, দুটো ডিফারেন্ট কান্ট্রিতে মেয়েদের পিউবার্টির বয়সের কিন্তু আলাদা হয়। সুতরাং এনভায়রনমেন্টাল এফেক্ট যে আছে এতে কোনো রকম সন্দেহ নেই। এবং আমরা যদি দেখি রুরাল আরবানের বাচ্চাদের বা মানুষদের গ্রোথের ডিফারেন্সটা, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। বিষয়ে আরো কোশ্চেন রয়েছে, সেগুলো কন্টিনিউ করব।
এবারে দেখে নিই 2016-তে কি কোশ্চেন আছে। 15-তে কোশ্চেন এসেছিল, আবার কিন্তু 16-তে কোশ্চেন আসছে। এখানে 2014-র পর থেকে কিন্তু কোশ্চেনের মার্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো মোটামুটি পেপার ওয়ানেই আসে গ্রোথের কোশ্চেন, এবং সেখানে আমরা দেখছি যে দুটো যে এ এবং বি গ্রুপ থাকে, প্রত্যেকটাতে 3টে করে কোশ্চেন অ্যান্সার করতে হয়, তার মধ্যেই থাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোশ্চেন। এখানে 30 মার্কসের কোশ্চেন। আমরা দেখি যে ডিফাইন গ্রোথ, গ্রোথের ডেফিনেশন চেয়েছে, গ্রোথ কি সেটা বলতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি সঠিকভাবে উদাহরণ দিয়ে বলতে হবে। কিন্তু এর আগে একবার প্রশ্ন এসেছিল যে সেখানে এক্সাম্পল চেয়েছিল, এখানে কিন্তু এক্সাম্পল চাইনি, কিন্তু সেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে গেলে কিন্তু সেই উদাহরণ দিয়েই বলতে হবে। ডিসকাস ইন ব্রিফ ডিফারেন্ট মেথডস অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড গ্রোথ স্টাডি। তাই আবার সেই মেথডস অফ গ্রোথ স্টাডি এলো। সুতরাং এখানে সেই মেথডগুলো আবার উল্লেখ করতে হবে। 3টে পার্ট আছে এখানে, 3টে পার্টে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন একই হবে না, ঠিক আছে। হয়তো গ্রোথের ডেফিনেশনে ওখানে হয়তো 5 নাম্বার হলেও হতে পারে, 2 থেকে 3 ম্যাক্সিমাম, তার বেশি হবে না ডেফিনেশনে। আর বাকি রইল যদি 2 নাম্বার হয়, বাকি রইল 28, 14 করে দুটো হতে পারে। বা আমরা এমন হতে পারে 14 নাম্বার হয়তো ডিফারেন্সটা দেবে না, হয়তো ওখানে 10 হতে পারে, বাকিটা মেথডসে আসবে। এখানে প্রত্যেক বছরে যে প্রশ্ন হয় যে নাম্বার ডিস্ট্রিবিউশন যে একই রকম হবে, এরকম কিন্তু নয়, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু বিষয়টা, মূল বিষয়টা মেথড গুলো উল্লেখ করলেই হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো ডিফাইন গ্রোথ। আবার গ্রোথের ডেফিনেশন এসছে, এটা হচ্ছে 2020-র প্রশ্ন। 16 পরে 20-তে আমরা দেখছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আবার সেই 16 কোশ্চেনের রিপিটেশন এরকম হয়ে থাকে। রাইট এ ব্রিফ নোট অন ডিফারেন্ট মেথডস অফ গ্রোথ স্টাডি, হ্যাঁ এটা হলো, কিন্তু এখানে একটা পার্ট কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। রাইট এ শর্ট নোট অন ফ্যাক্টরস অ্যাফেক্টিং হিউম্যান গ্রোথ। ওই ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ এইটা কিন্তু আমরা দেখছি প্রায় বছরই আসছে। এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেওয়া হয়েছে, যে ডেফিনেশনে 2, তারপর ডিফারেন্সে 4, তারপরে আমরা দেখছি মেথডসে 9 এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ এখানে 15 নাম্বার দেওয়া হয়েছে। সুতরাং সব বছর একই রকম ভাবে হয় না, মোটামুটি একটা ধারণা করে নিতে হয় যে এই হতে পারে, কারণ ডেফিনেশন কখনো তো 10 নাম্বারে হয় না, ডেফিনেশন 2 থেকে 4 নাম্বারের মধ্যেই হয়, ঠিক আছে। ডিফারেন্সটাও এরকম হয়। এখানে দেখছি আমরা 4 নাম্বার দিয়েছে, মেথডে 9 নাম্বার দিয়েছে। সুতরাং এইগুলো আমাদের কিন্তু ওই একবার 9-এর জন্য একবার 15-এর জন্য এভাবে তো নয়, বিষয়টা আমাদের করে রাখতে হবে যে টোটাল মেথড কি আছে বা ফ্যাক্টর গুলো কি আছে, সেগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে, সেগুলোই সময় অনুযায়ী এগুলো করতে হবে। তার কারণ হচ্ছে এই 30 নাম্বারের প্রশ্নের জন্য তুমি 25 মিনিটের বেশি পাবে না, 10 নাম্বারের জন্য 8, 30 নাম্বারের জন্য 24 থেকে 25 মিনিট। সুতরাং তোমাকে ওই ভাগগুলো করে নিতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে, অংশের উত্তর দিতে গেলে একটা লিমিটেশন, ওয়ার্ড লিমিটেশন এখানে উল্লেখ নেই এখনো পর্যন্ত, কিন্তু এখানে নির্দিষ্ট একটা লিমিটেশন অবশ্যই আছে, সেটা রাখতে হবে, না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। এরপরে আমরা দেখব হোয়াট ডু মিন বাই হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা আগেও এরকম ভাবে এসেছিল, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেই ঘুরিয়েই বলা হলো, গ্রোথ অ্যান্ড ডিফারেন্সের কি, বা তুমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝো, অনেকটা সেই বিষয়টাই বলতে হবে, এবং দুটোর মধ্যে ডিফারেন্সও কম বেশি এসে যাবে এর মধ্যে। রাইট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ হিউম্যান গ্রোথ, এই যে আগে একবার এসেছিল 2015-তে, তখন আমরা এই যে স্টেজগুলো বলতাম, প্রিন্যাটাল পোস্টনাটাল ভাগগুলো বলে প্রত্যেকটা ভাগে যে স্টেজে যে তাদের বৈশিষ্ট্যগুলো কি সেটা উল্লেখ করতে হবে। ডিসকাস ইন ব্রিফ ডিফারেন্ট ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট
দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মানে ওই ফ্যাক্টরগুলো কিন্তু আবার আসছে। সুতরাং ফ্যাক্টর বা প্রত্যেকটা যখনই প্রশ্ন আসছে কিন্তু ফ্যাক্টর কিন্তু মোটামুটি আছে, সেই ফ্যাক্টরগুলো ভালো করে করতে হবে। এখানেও কিন্তু গ্রোথ অফ মেথড রয়েছে, গ্রোথ স্টাডি যে মেথডটা, সেই মেথডগুলো এখানে উল্লেখ করেছে। এখানেও 2022-এর প্রশ্ন, এখানে কিন্তু সুন্দর করে নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝো 5, তারপরে রাইট দ্য ডিফারেন্ট স্টেজ অফ হিউম্যান গ্রোথ 5। এখানে কিন্তু যে ক্যারেক্টার গুলো চাইনি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে 5 নম্বরে। তার মানে পরিষ্কার করে প্রিন্যাটাল পোস্টন্যাটাল স্টেজ গুলো পরপর পরপর লিখতে হবে। সম্ভব হলে দু একটা কথায় একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিলে ভালো হয়। আর 10 নম্বরে রয়েছে যে মেথড, মেথড আমরা দেখছি 9 নম্বরেও আসছে, আবার 10 নম্বরেও আসছে, একই ব্যাপার, একই ব্যাপার, ডিফারেন্স কিচ্ছু হবে না, ঠিক আছে। আবার এফেক্ট 15তেও এসেছে, 10এও এসেছে, তাহলে বিষয়বস্তু একই রাখতে হবে, যে লেখা যে আলাদা কিছু হবে তা কিন্তু নয়। মানে একটা কত নাম্বারে আসবে 10 না 15 এটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। মোটামুটি যে যে ফ্যাক্টর গুলো এফেক্ট করছে, কিভাবে এফেক্ট করছে, সেই বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে, এটাই মূল কথা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মনে রাখতে হবে 30 নম্বরের কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম 25 মিনিট, তার বেশি একটুও পাওয়া যাবে না। সুতরাং লেখাটা সেইভাবে প্র্যাকটিস করতে হবে, শুধু নোট পড়লে হবে না, বারবার বলছি, শুধু নোট পড়লে হবে না, জিনিসটা না বুঝতে পারলে পরীক্ষার হলে কিচ্ছু করা সম্ভব হবে না, ঠিক আছে। এবার আমরা তাহলে দেখে নিই যে এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্ন হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন হয়েছে, এবং এটা কিন্তু সিলেবাসের একটা ছোট্ট অংশ, কিন্তু খুব ভাইটাল একটা অংশ, যেখানে আমরা দেখছি যে সিলেবাস যদি আমরা দেখি, কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ আমাদের কিন্তু পরিষ্কার করে যখন আমাদের প্রিপারেশন নিতে হবে, একদমই কোনো প্রশ্নের উত্তর সলভ নয়, কোনো প্রশ্নের সলভ নয়, কারণ আমরা দেখছি যে বিভিন্ন ইয়ারে যে প্রশ্ন হচ্ছে একই ধরনের প্রশ্ন নয়। হ্যাঁ, মূল বিষয়টা একই থাকছে, কিন্তু ফরম্যাটটা কখনো একই থাকছে না। সেই জন্য আমাদের কোশ্চেন সলভ করে কোনো লাভ নেই। মূল যে আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শুধু রেডি করব। যে কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ, তার মানে গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, সম্পর্ক কি, এগুলো করব। স্টেজেস অফ গ্রোথ, ওই যে প্রিন্যাটাল, পোস্টন্যাটাল, অ্যাডোলেসেন্ট, এই যেগুলো রয়েছে সেগুলো দেখবো, তার বৈশিষ্ট্যগুলো দেখবো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা ওই যে বললাম দু ধরনের আছে, জেনেটিক এবং এনভায়রনমেন্টাল, নিউট্রিশনাল, সোশিও ইকোনমিক। সুতরাং সেইগুলো আলাদা আলাদা করে সমস্ত লিখতে হবে। মেথোডোলজি অফ গ্রোথ স্টাডি, এটা খুব ভাইটাল একটা অংশ। সুতরাং এইটা হচ্ছে সিলেবাস। আমরা এই সিলেবাসটা ধরে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে রেডি করে রাখবো, এবং এই প্রশ্নগুলো হচ্ছে একটা ট্রেন্ড, যে কি ধরনের প্রশ্ন হয় একটা ধারণা আমরা পেলাম, সেই অনুযায়ী আমরা এইগুলো আমরা রেডি করব। এবং সেই জন্য বারবার বলছি, প্রশ্নের সলভ কখনোই নয়, কোনো নির্দিষ্ট ইয়ারের প্রশ্নের সলভ একদম নয়। সিলেবাসে যা আছে সেই টপিকগুলো ধরে রেডি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং তাহলেই কিন্তু সেই পার্টিকুলার বিষয় সাকসেস। এবং একটা জিনিস মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। পাতা গুনে নাম্বার দেওয়ার দিন চলে গেছে, নাম্বার পাওয়ার দিনও শেষ হয়ে গেছে। এখন কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সাফল্য আসবে না। সুতরাং গাইডেন্স একটা জরুরি, কারণ এই যারা WBCS পরীক্ষা দিচ্ছেন, যদি অ্যানথ্রোপোলজি তাদের গ্রাজুয়েশনে থেকেও থাকে, গ্রাজুয়েশনে যে ধরনের প্রশ্ন হতো WBCS সে ধরনের প্রশ্ন হয় না। সে অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করেছে বলেই সে একদম WBCS এ সাফল্য আসবে, ফার্স্ট হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ দুটো জায়গার কোশ্চেনের অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। সুতরাং সেসব ভেবে কোনো লাভ নেই। ভালোভাবে বিষয়বস্তুটাকে বুঝে সঠিকভাবে নির্দিষ্ট সময়ে
উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলে সাফল্য সহজেই ধরা দেবে। এবং এ ব্যাপারে যদি কেউ গাইডেন্স নিতে থাকে, তাহলে সেই গাইডেন্সটা যেন সঠিক হয়। কোনো ফেক গাইডেন্স যদি হয় তাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে আলোচনা শেষ করছি। এর পরেও অ্যানথ্রোপোলজি কোশ্চেন অ্যানালিসিস নিয়ে আরো ভিডিও আসবে, টপিক এবং ইয়ার ওয়াইজ আমরা আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। এখনো যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরো বেশি করে লাইক শেয়ারের মধ্যে দিয়ে আমার পরিশ্রমের সার্থকতার কারণে আরো লোককে, তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার স্বার্থে এটা করো। আগামী দিনে আশা করি তোমরাও সাথে থাকবে এবং আরো নতুন নতুন WBCS এবং IAS এর জন্য যে সমস্ত সিলেবাস রয়েছে তার অ্যান্সারের বিষয়ে আমি আরো বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.